আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এই প্রথম কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু গবেষকদের নিয়ে গবেষণাধর্মী আলোচনা গবেষণায় বাংলাদেশ। কথাটা বলেছিলেন সম্ভবত চীনা দার্শনিক কনফুসিয়াস। যা ভালোবাসো তাই করো, তাহলে জীবনে একদিনের জন্য তোমাকে কাজ করতে হবে না। গবেষণা প্রসঙ্গে নানা গবেষকদের সাথে কথা বলতে গিয়ে আজ এ কথাই মনে পড়ছে বারবার। গবেষণা যাদের পছন্দের বিষয় কিংবা পছন্দের বিষয় নিয়ে যারা গবেষণা করছেন, নিঃসন্দেহে কাজটা তারা উপভোগ করেন। গবেষণা মানেই কি একগাদা তথ্য, হিসাব, সংখ্যা, চুলচেরা বিশ্লেষণে ডুবে মাথার চুলছেরা, নাকি কেবল কাগজ আর কম্পিউটারে মুখ গুজে নির্ঘুম রাত কাটানো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যারা গবেষণা করছেন বা করেছেন তারা কিন্তু বলছেন অন্য কথা। তারা বলছেন এর মধ্যে একটা আনন্দ আছে। কি সেই আনন্দ? তা আজ জানার চেষ্টা করব আমাদের এই পর্বে আমাদের আজকের গবেষক অতিথির সাথে। চলুন পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন খাদিজা রহমান টানচি। ওয়েলকাম ম্যাডাম, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। গবেষণা কেমন চলছে? চলছে, চলতেই হবে। টিচিং এ আছি, গবেষণা ইজ আ পার্ট অফ টিচিং, সো চলতেই হবে, চলছে, ভালোই চলছে। সো ম্যাডাম, একটু ব্যাকগ্রাউন্ড জানতে চাই যে মানে হাউ ইউ বিকেম এ টিচার। টিচার কিভাবে হয়েছি, ব্যাকগ্রাউন্ড যদি বলতে চাই সময় লাগবে। তারপর ছোট করে যদি বলি তাহলে একটা লিডারশিপ কোয়ালিটি মনে হয় ছিল। আর আমার ইন্টার্নশিপ দুটাই ছিল দুই ধরনের অর্গানাইজেশন। একটা ছিল মাল্টি ন্যাশনাল, আমি যদি বলি গ্রামীণ ফোন, আর একটা ছিল আমার ব্যাংক HSBC। তো আমি দুই ধরনের এক্সপিরিয়েন্স করেছি। তখন আমার মনে হলো না, আমি একটু অন্য জায়গায় ট্রাই করি। সো তখন আমি টিচিংয়ে আসলাম এবং এরপরে এত ভালো লেগে গেছে টিচিং প্রফেশনটা, এখানেই রয়ে গেলাম। সো ইউ হ্যাভ স্টার্টেড ইউর ক্যারিয়ার উইথ গ্রামীণ ফোন এন্ড ইন্টার্নশিপে শুরু আচ্ছা। ওকে, সো বাট আমার টিচিং ইজ মাই প্রফেশনাল ক্যারিয়ার, আমার টিচিং এই শুরু। আচ্ছা। সো ইন্টার্নশিপ করেছিলেন জি গ্রামীণ ফোনে এন্ড HSBC, দুটাতে এক্সপেরিয়েন্স নিলাম। এন্ড দেন হাউ মেনি ইয়ার্স, কতদিন ধরে আছেন এই টিচিং প্রফেশনে? আছি তো 12 প্লাস। ওকে, মানে ইটস বিন এ ডিকেড নাও। ডিকেড। আচ্ছা, সো এবং গবেষণাও করছেন HRM রিলেটেড সবকিছু নিয়ে আর কি। HRM হচ্ছে আমার মাই এরিয়া অফ স্টাডি। আচ্ছা, আমার একদম শুরু থেকেই আমার BBA, MBA, মাই PhD, এভরিথিং HRM। সো দিস ইজ মাই লাভ। মানে মানুষ নিয়ে গবেষণা করতে বেশি ভালো লাগে? খুব ভালো লাগে। আর আই এম ডিলিং উইথ পিপল এভরি ডে, আই এম ডিলিং উইথ স্টুডেন্টস। আচ্ছা, সো মানুষ নিয়ে তো আমার ভালো লাগবেই। মানে কি ইন্সপায়ার করলো আপনাকে ধরেন এই HRM নিয়ে গবেষণা করা? HRM নিয়ে ইন্সপিরেশনের প্রথম কাজ হচ্ছে হিউম্যান রিসোর্স ইজ দ্য ব্লাড অফ দি অর্গানাইজেশন, লাইফ ব্লাড অফ দি অর্গানাইজেশন। সো এটাই মানে হিউম্যান রিসোর্সের উপর দেখেন অর্গানাইজেশন অনেক কিছু ডিপেন্ড করছে, দ্য প্রোডাক্টিভিটি, পারফরমেন্স। হ্যাঁ, অর্গানাইজেশনের এই ইস্যুসগুলো অ্যাকচুয়ালি আমাকে ইন্সপায়ার করেছে যে এই বিষয়টা নিয়ে রিসার্চ করলে আই ক্যান কন্ট্রিবিউট টু সাম আদার ইন্ডাস্ট্রিজ। মানে আমি চাইলে কন্ট্রিবিউট করতে পারবো। মানে ইন্ডাস্ট্রিতে হিউম্যান রিসোর্স আমরা কাজ করছি ইন্ডাস্ট্রিতে, সো উই আর দ্য অ্যাসেট অফ অর্গানাইজেশন। হিউম্যান রিসোর্স এখন হয়ে গেছে হিউম্যান ক্যাপিটাল। সো অর্গানাইজেশনের এভরি মেজর ডিসিশন, ইভেন হিউম্যান রিসোর্সকে যদি আমি আলাদাভাবে বলি, এমপ্লয়ি ওয়েলবিং, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এভরিথিং কিন্তু হিউম্যান রিসোর্স ইজ রিলেটেড টু পিপল। সো এটা নিয়ে রিসার্চ করে খুব মজা আছে। তো এই মুহূর্তে স্পেসিফিক কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন কি? জাস্ট একটা রিসেন্টলি শেষ করলাম, বাট স্পেসিফিক আরো আপকামিং কিছু প্রজেক্ট মাথায় আছে। ওই এমপ্লয়ি ওয়েলবিং, ওই কাস্টমার স্যাটিসফ্যাকশন, তারা কিভাবে এখন দেখছে। এখন তো সোশ্যাল এন্টারপ্রেনারশিপ একটা নতুন একটা টপিক নিয়ে আমি কাজ করেছি। সো এরকম কিছু কিছু ইন্টারেস্টিং টপিক যেটা একদম রিলেটেড টু হিউম্যান বিহেভিয়ার, সাইকোলজি। আচ্ছা, সো হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করার মানে ইচ্ছা আছে এবং চলছে। সো এখন পর্যন্ত যতগুলো বিষয় নিয়ে গবেষণা করেছেন তার মধ্যে থেকে যদি একটা দুটো গবেষণার কথা একটু বলি যে আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। আমি কোভিডের কথা যদি বলি, ওই সময়টা তো আমাদের খুব একটা কঠিন সময় গেছে। আর ওই সময় থেকে কিন্তু হিউম্যান রিসোর্সের একটা খুব হট টপিক আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স। মানে আমাদের অ্যাঙ্গার, আমাদের ইমোশন, আমরা কার প্রতি এমপ্যাথাইজ হচ্ছি, এই জিনিসগুলো কোভিডে আমরা খুব মারাত্মকভাবে ফিল করেছি। সো কোভিডে আমি একটা কাজ করেছিলাম যে যখন আমি যেহেতু স্টুডেন্টস নিয়ে ডিল করছি, সো কোভিডের ক্ষেত্রে তখন দেখা গেছে যে স্টুডেন্টস ইমোশন, তারা এই কোভিডের টাইমটাতে যখন দে আর লকড,
তখন তারা কীরকম ফিল করছে ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, কী ধরনের সাপোর্ট তাদের দরকার হচ্ছিল ওই সময় আমি একটা কাজ করেছিলাম, মানে দো দে আর স্টুডেন্টস বাট হিউম্যান। সো ওই হিউম্যান তখন তাদের কী ধরনের সাইকোলজিক্যাল মানে ইম্প্যাক্ট তাদের পড়েছে, তারা কী ধরনের এম্প্যাথাইজ চাচ্ছে তাদের টিচার বা ফ্যামিলি থেকে, দেন তারা ফাইন্যান্সিয়ালি কীভাবে তাদের ফাইন্যান্সকেও এফেক্ট করেছে। সো এই বিষয়টা নিয়ে এই কাজটা আমার খুব ভালো লেগেছে, আমি খুব ইন্টারেস্ট নিয়েও করেছি এবং রেজাল্টটাও আমার মনে হয় আমি একদম মানে রিয়েল রেজাল্টটা পেয়েছি, মানে যেটা এক্সপেক্ট করেছিলাম বা না একদম যে আমি অনেক অবাকও হয়েছি যখন ফাইন্ডিংসগুলো দেখেছি যে হ্যাঁ ছোট ছোট বিষয় আসলে মানুষকে অনেক এফেক্ট করে। দু একটা শেয়ার করা যায়? তখন দেখা গেছে ওই যে ফ্যামিলি বন্ডিং, তো আজকালকার বাচ্চারা তো আসলে ওরকম বুঝে না, কিন্তু ওরা ওই সময়টায় গিয়ে বুঝতে পেরেছে যে ফ্যামিলির সাথে থাকা, যে ফ্যামিলির সাথে থেকে যে আসলে এটা তাদেরকে অনেক বেশি মানে এফেক্ট করেছে যে হ্যাঁ ফ্যামিলি বন্ডিং ইজ ইম্পর্টেন্ট, যেটা তারা আগে দিত না। দেন ফাইন্যান্স তো আছেই আসলে পার্ট অফ ইট। সো ইয়েস। আপনি পড়াচ্ছেনও তো অনেক বছর ধরে, গবেষণাও করছেন অনেক বছর ধরে, যদি জিজ্ঞাসা করি যে কোনটা বেশি করতে ভালো লাগে, পড়াতে না গবেষণা করতে? অবভিয়াসলি পড়াতে, গবেষণা তো পার্ট অফ ইট, করতে হবে, বিকজ if you want to learn something you have to research. আমরা কোথাও রিসোর্টে গেলেও একটা রিসার্চ করে যাই। রিসার্চ কি জাস্ট একটা স্পেসিফিক প্রবলেমের কোন একটা কোয়েশ্চেন বের করে অ্যান্সারটা বের করে আনা। সো আমাকে তো অ্যান্সার বের করতেই হবে এভরি টাইম নিউ প্রবলেমের। সো রিসার্চ ইজ পার্ট অফ মাই টিচিং, বাট আই লাভ টিচিং। ওকে, সো ইউ লাভ মোর টিচিং আর কি। আমাদের স্টুডেন্টসরা এখন যারা আছে তারা কি গবেষণার ব্যাপারে তাদের আসলে ইন্টারেস্ট কতটুকু? গুড কোয়েশ্চেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটু জানি না আমি আপনাকে হতাশ করবো কিনা, হ্যাঁ আছে, বাট ধৈর্য কম, পেশেন্স কম। রিজন কি? মানে আপনি তো পিপল নিয়ে কাজ করছেন, সাইকোলজি নিয়ে কাজ করছি। রিজন হচ্ছে দে ওয়ান্ট রেজাল্ট ফাস্টার। মানে এটা কবে শেষ হবে? ওয়াই ইট ইজ টেকিং টু মাচ টাইম? কেন 6 মাস লেগে যাচ্ছে? কেন আমার এটা মানে 4 ইয়ার্স এর ডিগ্রি তো তারা 3 বছরে করতে চায়। হ্যাঁ সেটা তো আছেই, আর রিসার্চে তো একটু সময় দিতে হয়, কেন এত সময় লাগছে? মানে দে ওয়ান্ট রেজাল্ট ফাস্টার। সো এই পেশেন্স লেভেলটা একটু যেতে চায় না, একটু হ্যাঁ ইন ডেপথ যেতে চায় না, এটা একটা সমস্যা। বাট আমি নেগেটিভ বলবো না, বাট দে হ্যাভ ইন্টারেস্ট নাও, এখন তাদের ইন্টারেস্ট আছে, তারা চাচ্ছে। মানে কি স্টেপ নিলে আপনার মনে হয় ম্যাডাম যে এগুলো থেকে একটু বের হয়ে আসা যাবে? মোর ওয়ার্কশপ, সেমিনার, আরো বেশি ইনভলভ করানো, মানে তাদেরকে আরো বেশি জানানো, মানে একটু বোঝানো যে আর কাজে আসতে হবে। হ্যাঁ একটু অধৈর্য হয়ে যায়, বাট হ্যাঁ ওই একটু ধৈর্য নিয়ে ওদের সাথে কাজ করতে হবে। সো দ্য মোর ইউ ওয়ার্ক দে উইল ডেভেলপ। মানে আমাদের যে লার্নিং প্রসেস আছে আমাদের স্টুডেন্টদের জন্য, এই লার্নিং প্রসেসের কিন্তু আসলে কোনো জায়গায় ঠিক ওভাবে কিন্তু রিসার্চকে ইন্টিগ্রেট করা নেই, তো এটা কি করা দরকার কিনা? অবশ্যই দরকার, যেমন আছে নেই বলা যাবে না, যেমন শেষের দিকে লাস্ট সেমিস্টারে গিয়ে হয়তো ইন্টার্নশিপ আমরা যখন করি, ইন্টার্নশিপ রিপোর্ট, এখন ইন্টার্নশিপের বদলে অনেকে ডিসার্টেশন করে, রিসার্চ ওয়ার্ক করে। এটা এখন আবার অনেক বেড়েছে, বিকজ তাদের আবার বিদেশে যাওয়ার একটা টেন্ডেন্সি ডেভেলপ করেছে, গ্রো করেছে। সো তার কারণে তারা দেখা গেছে যে বিদেশে যখন পড়তে যেতে চায়, তখন এই রিসার্চ ওয়ার্কটা তাদের একটা ভ্যালু অ্যাড করে, রাইট, দে নিড সাম পাবলিকেশন। সো তখন তারা আবার ইন্টারেস্টেড হচ্ছে, কিন্তু ওই যে তখন এসে তাদের মধ্যে একটু তাড়াহুড়া, আমার তো সামনে এই টাইমের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, নো। সো ওইটা একটা প্রবলেম, বাট হ্যাঁ এইভাবেই আমার, এছাড়া দেখা গেছে ছোট ছোট রিসার্চ আমরা তো অ্যাসাইনমেন্ট গুলাতে দিয়েই থাকি, ওগুলো তো ছোট ছোট রিসার্চ, বাট এমনিতে যদি আমি বলি একটু সময় নিয়ে করা, তাহলে ইন্টার্নশিপের পাশাপাশি একদম সমান তালে ডিসার্টেশন যদি করা হয় রিসার্চ, এটা অবশ্যই ভ্যালু আরো বেশি ওদেরকে এইখানে ইনভলভ করা যাবে। রাইট। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যেহেতু গবেষণায় বাংলাদেশ নিয়ে কথা বলি, বাংলাদেশের বিভিন্ন গবেষণা নিয়ে কথা বলি, তো বাংলাদেশে অনেক গবেষক আছে, যারা শিক্ষক আছে, তাদের সবারই গবেষণা করতে হয়, এবং আমি দেখেছি যে অনেক শিক্ষকই আছে পাবলিকেশনস বাড়ানোর জন্য কিন্তু খুব দ্রুত কিছু গবেষণা করছে এবং সেগুলোকে পাবলিশ করার চেষ্টা করছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি দুইভাবে দেখছি। প্রথমটা হচ্ছে অবশ্যই যদি আমি দ্রুত চাই, আমি একটু আগেই বললাম আমরা দ্রুত রেজাল্ট চাইলে তো সমস্যা, মানে আমরা যদি ভালো ওয়ার্ক করতে চাই, উই হ্যাভ টু গিভ সাম টাইম। এমনও আপনি জানেন, আপনি আছেন টিচিংয়ে, আপনি গবেষণাও আছেন, সো আপনি জানবেন যে একটা পাবলিকেশন করতে 2 বছরও লেগে যেতে পারে, আরও সময় লেগে যেতে পারে, রিভিউতেও অনেক সময় লেগে যেতে পারে। সো সেক্ষেত্রে দেখা যায়
ভালো ওয়ার্ক করতে চাইলে ইউ হ্যাভ টু গিভ টাইম। আর যেটা বললেন যে অনেকে খুব তাড়াহুড়া করে একটা পাবলিশ করে ফেলে, সেখানে আসলে দে আর বাউন্ড টু, কেন অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনাল একটা প্রেশার থাকে, কেপিআই ফিল আপ করতে হয়, তখন আসলে কিছু করার থাকে না হয়তো। বাট আমার মনে হয় সেখানে অর্গানাইজেশনাল পলিসিতেও একটু চেঞ্জেস আনা উচিত। যদি রিসার্চ আপনি চান তাহলে ইউ হ্যাভ টু গিভ some time to that researcher so that he can get a good result, একটা ভালো পাবলিকেশন নিয়ে আসতে পারে। Right, let's come back to the HRM discussion. So অনেক ধরনের গবেষণা এখন হচ্ছে HRM এর উপরে, তো কোন গবেষণাটাকে আপনার মনে হয় যে একদম খুবই দরকার এই মুহূর্তে আমাদের এই HRM এ? টপিক যদি আমি ওভাবে বলি দরকার, there are so many এখন HR ট্রেন্ডি। আমি যদি বলি প্রথমেই হচ্ছে HR অ্যানালিটিক্স, যেটা ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এ অনেক হেল্প করে, পারফরমেন্স ম্যানেজমেন্টের ডিসিশন মেকিংয়ে, ওয়ার্ক প্লেস প্ল্যানিংয়ের ডিসিশন মেকিংয়ে হেল্প করে থাকে, রিক্রুটমেন্ট বা ট্যালেন্ট অ্যাকুইজিশনে। সো ডেটা ড্রিভেন টাইপস অফ রিসার্চ, এটা HR অ্যানালিটিক্স বলি, খুবই ট্রেন্ডি টপিক। আর আপস্কিলিং, রিস্কিলিং অফ HR, কারণ এভরি টাইম এনভায়রনমেন্ট ইজ চেঞ্জ হচ্ছে, নতুন টেকনোলজি আসছে, আর এখন তো এআই এভরিওয়্যার, এআই। সো আপনাকে আপস্কিলিং করতে হবে, আপনার যে স্কিলটা আছে সেটাকে রিস্কিলিং করতে হবে, এবং আপনাকে নতুন স্কিল জানতে হবে। গ্রিন HR বলে একটা আমরা এখন জানি, গ্রিন HRM হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, এই ধরনের কাজ করে থাকে। এটা এখন এখানেও অনেক কাজ করছে, বিকজ আমাদের ওই যে এনভায়রনমেন্টাল কার্বন এমিশন, এগুলো নিয়ে আমরা কাজ করছি, মানে এগুলো নিয়ে সবাই কনসার্ন। সো ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, তারপর আপনার কার্বনটাকে কনজারভেশন কিভাবে করা যায়, অ্যাওয়ারনেস কিভাবে, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস কিভাবে তৈরি করা যায়, এটা হচ্ছে গ্রিন HRM। আর এমপ্লয়ি ওয়েলবিং, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এগুলা তো রেগুলার বেসিসে চলছে। হ্যাঁ, ওগুলো আপনাকে কমন হলেও দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এগুলো চলবেই কন্টিনিউয়াসলি, বিকজ ইউ আর ডিলিং উইথ পিপল, অর্গানাইজেশন। ফান্ডিং নিয়ে একটু জানতে চাই, মানে কি ধরনের আমাদের সুযোগ পাওয়া যায় আর কি? আচ্ছা, ফান্ডিং নিয়ে যদি বলি, আমি বিজনেসের ফান্ডিংটা কম্প্যারেটিভলি টু আদার সেক্টর, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সায়েন্সের থেকে অনেক কম। সেটা নিয়ে তো স্ট্রাগল চলছে। তারপরেও আমি বলবো যে এখন অনেক অর্গানাইজেশনস বা আছে, তারা ফান্ডিং করতে চাই, একটু খুঁজতে হবে। গভর্নমেন্টাল কিছু প্রজেক্ট আছে ফান্ডিং এর মাধ্যমে। আপনি তো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছেন। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছি। কোনো কি ফান্ড পাওয়া যায়? ড্যাফোডিলে আমাদের একটা, আমি যদি বলি, একটা রিওয়ার্ড আমরা সবসময়, একদম ক্যাশ রিওয়ার্ড আমাদেরকে দেওয়া হয় যদি আমি ভালো রিসার্চ করি। এটা সবসময় একটা প্রমোশন। মানে এটা কি এপিসি ফি হিসেবে দেয় নাকি আপনার এক্সট্রা রিওয়ার্ড হিসেবে? এক্সট্রা, মানে আমি জাস্ট একটা ভালো রিসার্চ করলাম, দে গিভ মি সাম সর্ট অফ রিওয়ার্ড। আর এছাড়া ড্যাফোডিলও দেয়ার আর অলমোস্ট 460 প্লাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিস গুলোর সাথে কোলাবোরেশনস আছে। সো আমরা মোটামুটি ভালোই অনেক অর্গানাইজেশন, মানে ইউনিভার্সিটিস গুলোর সাথে কোলাবোরেট করে রিসার্চ ফান্ড পেয়ে থাকি। রাইট, সো হোয়াটস ইওর ফিউচার প্ল্যান? ফিউচার প্ল্যান কি? প্ল্যান মানে হচ্ছে একদম এই প্রফেশনেই কি শেষ পর্যন্ত থাকবেন কি? 12 বছরের বেশি সময় দিয়েছি। জি, ইয়েস, ইচ্ছা আছে ইনশাআল্লাহ রেস্ট অফ দি লাইফ আমি সার্ভ করে যাব। আর স্টুডেন্ট ডিলিংস মাঝে মাঝে একটু তো ফ্রাস্ট্রেটেড লাগে, যখন এখন তো বাচ্চারা অনেক আউটস্পোকেন হয়ে গেছে, জেনারেশনটা এরকম। বাট তারপরেও যখন কেউ এসে বলে, you have changed this thing of my life, that thing of my life, I've changed for in a good way, so তখন আবার এত স্যাটিসফ্যাকশন কাজ করে, তখন মনে হয় না, this is the job that I want. আচ্ছা, না নরমালি যেটা অনেক জায়গায় শোনা যায় যে টিচিং প্রফেশন নাকি খুব ইজি এবং খুব ফ্লেক্সিবিলিটি আছে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক? ফ্লেক্সিবিলিটি ডিপেন্ডস অন অর্গানাইজেশন, ইনস্টিটিউশন। এটা ডেফিনেটলি ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভ্যারি করবে। বাট ইজিটা আমি বুঝতে পারছি না, ইন হোয়াট ওয়ে? আচ্ছা, ইজি টু মানে কম্পেয়ারিং টু দ্য কর্পোরেট জবস। আচ্ছা, ওই ধরনের প্রেশার। বাট এখন কিন্তু আমি তো প্রাইভেট মানে ইউনিভার্সিটিসে আছি, সো অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ওয়ার্ক রেসপন্সিবিলিটিসও থাকে। সেম থিং থাকে, আর আমাকে একটা টাইম মেনটেন করতে হয়, সো সেটা তো কর্পোরেটও করতে হচ্ছে। আর এই দিক থেকে আমি ইজি বলছি না। আর এক্ষেত্রে আমাকে কিন্তু এভরি টাইম পড়াশোনা করে
প্রিপারেশন নিয়েই ক্লাসে যেতে হচ্ছে, সো আমাকে কিন্তু স্টাডি করতে হচ্ছে, মানে আমার স্টাডিটা লাইফ লং চলতেই থাকবে। একটা সময় আমরা কিন্তু দেখেছিলাম যে এইচআরএম নিয়ে কেউ পড়াশোনা করেনি, হ্যাঁ, রিসেন্টলি বেশ কিছু বছর ধরে কিন্তু অনেকে এইচআরএম নিয়ে পড়াশোনা করছে, আপনি গবেষণাও করছেন এইচআরএম নিয়ে, তো আপনি এটার ফিউচার কিরকম দেখেন? খুব ভালো দেখছি। আমি তো বলি আমার স্টুডেন্টসদেরকে, আমি তো এইচআর মেজর নিয়েই ড্যাফোডিলে পড়াচ্ছি। অল দ্য ওয়ে তো আপনি এইচআরএমই ছিলেন। সো এইচআর মেজর মানে হচ্ছে মেজর তো ভাগ হয়ে যায়, ফাইন্যান্স, মার্কেটিং, এইচআর। সো ইনিশিয়ালি আমি যখন পড়াতাম আমি আসলে কম পেতাম, এখন কিন্তু আমি অনেক এইচআর স্টুডেন্ট পাই, ক্লাস ভর্তি। সো তখন আমারই জানতে ইচ্ছে করে তোমরা কেন আসছো। সো তখন দে স্টাডিড, মানে তারা স্টাডি করে, যে বললাম রিসার্চ, তারা রিসার্চ করে সাবজেক্টটা নিয়েছে যে দেয়ার আর সো মেনি উইংস এইচআর এর আছে। আগে যেমন মার্কেটিং এটা ছিল যে মার্কেটিং নিয়ে পড়লে লাইক ইউ ক্যান ডু এনিথিং, এনিথিং আছে হ্যাঁ, বাট এইচআরটা যেমন আগে ছিল অ্যাডমিনিস্ট্রেশনেরই একটা পার্ট, বাট এখন এইচআর হিউম্যান রিসোর্সকে ডিল করছে পুরা ডিপার্টমেন্টটা। সো রিক্রুটমেন্ট একটা সেকশন, সেটা নিয়ে তুমি কাজ করো, ট্রেনিং সেটা নিয়ে কাজ করো, কম্পেনসেশন সেটা নিয়ে কাজ করো। There are so many wings are there. সো অপরচুনিটি অনেক, উইন্ডো অনেক বের হয়ে গেছে, সো এই জন্য আসছে এবং আসা উচিত। ওকে, আমি একদম শেষের দিকে আছি। সো যারা একদম ইয়ং টিচার, ইয়ং রিসার্চার, সো তাদের উদ্দেশ্যে একটু সাজেশন চাচ্ছি। আচ্ছা, সাজেশনস আমি জানি না আমি কতটা দিতে পারবো, বাট হ্যাঁ, যেহেতু একটা ভালো লং টাইম এক্সপিরিয়েন্স হয়েছে, সো সাজেশনস বলতে পারি যে অ্যাট ফার্স্ট, মানে আমি এইচআর রিলেটেড ফিল্ড যদি বলি, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু হ্যাভ আ থিওরিটিক্যাল বেসটা থাকতে হবে, একটা স্ট্রং ফ্রেমওয়ার্ক থাকতে হবে। তারপর বাকিটা আপনি রেগুলার বেসিসে আপডেটেড আর্টিকেল, জার্নাল অ্যান্ড ওয়ার্কশপ, সেমিনার। আমরা ওয়ার্কশপ সেমিনারে জয়েন করতে চাই না, আমি নিজে অনেক ওয়ার্কশপ সেমিনার জয়েন করেছি রিলেটেড টু এইচআর। আমার পিএইচডির পরেও আমি পিএইচডি করে ফেলেছি, সো যেটা হয় যে পিএইচডি করে ফেলেছি, দ্যাটস ইট, আমার আর কিছু শেখার নাই। বাট তারপরেও আমি রেগুলার বেসিসে, ড্যাফোডিলে একটা গুড থিং হচ্ছে এভরি উইকে কোনো না কোনো ওয়ার্কশপ সেমিনার রিলেটেড টু রিসার্চ হবেই, সো যার কারণে আমাদের অনেক বেশি অ্যাটেন্ড করা হয়। সো এইটা আমার একটা সাজেশনস থাকবে যে জাস্ট অ্যাটেন্ড। যদি সেদিন সেই ওয়ার্কশপ থেকে একটা লাইনও যদি শেখা যায় যে হাউ টু রাইট দ্য টাইটেল, দ্যাটস এনাফ। মানে লার্নিং তো এভরি টাইম আমরা যে কোনো কিছু শিখতে পারি। এরপর ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইয়োর ফিল্ড অফ ইন্টারেস্ট কোথায় আছে, আপনার ইন্টারেস্টটা কোথায় সেটা দেখেন। অনেক ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করা যায় ইন্ডাস্ট্রি থেকে। আরেকটা বলবো, আমি যেমন একটা ফেডারেশনের সাথে আছি, এইচআর ফেডারেশন, ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন, সেটার আমি ফাউন্ডিং ডিরেক্টর হিসেবে আছি। সো এই ফেডারেশনে আমরা ডিরেক্টলি বিভিন্ন অর্গানাইজেশনের ম্যানেজারিয়াল পজিশনে যারা আছে, এইচআর হেড যারা আছে, তারা মিলে কাজ করি, ট্রেনিং, ওয়ার্কশপ, কনফারেন্স। সো এই ধরনের যদি কোনো অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ হওয়া যায়, এখান থেকেও কিন্তু অনেক লার্নিং হয়। So yeah, big platform to learn something new every day. So thank you so much for coming and joining this program. Thank you for inviting me, and I really enjoyed discussing with you. Thank you once again. কেন গবেষণা করব, এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। ওই যে কেন, এই কেন প্রশ্নটির উত্তর খুঁজতেই তো গবেষণা। গ্রিক দার্শনিক হেরাক্লিটাস একবার বলেছিলেন, আপনি কখনোই এক নদীতে দুবার পা রাখতে পারবেন না, কেননা দ্বিতীয়বার যখন পা রাখবেন তখন নদীও খানিকটা পরিবর্তিত হয়েছে, সঙ্গে আপনিও। এই যে পরিবর্তন, এটা ধরতে পারাই গবেষণা। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।